ঠিক তাই। শিবনাথ দাদু কি একাই পথ বানিয়েছিলেন? এ আমরা কোথায় এসে পড়লাম রে অয়ন? এ তো কোনো মানুষের ঘর নয়। দশা শালার, এ কোন জায়গায় এসে পড়লাম রে? ওরে বাবারে, এ তো মানুষ নয়, এ তো জ্যান্ত জম। বাবা, এই ইটের পাঁজর ভাঙলে কি পুরনো স্মৃতিরা ব্যথায় কোকিয়ে উঠবে না? দেখো, কোদালের ঘায়ে কেমন শুকনো আর্তনাদ বেরোচ্ছে। ভাঙতে তো হবেই রে অয়ন। নতুনের পত্তন করতে গেলে পুরাতনের বুক চিরতেই হয়। এই ঘরটা তোর দাদুর বড় প্রিয় ছিল। ওই কোণটায় দাদু বসতেন না? জানলার ওপারে বিকেলের আলো যখন মরে আসতো। হ্যাঁ, ঠিক ওখানে। দাদু বলতেন এই ঘরের মেঝেটা বড় শীতল, যেন নিচে কোনো নদী বয়ে যায়। আমি তখন হাসতাম। এখন ভাবছি, সেই শীতলতা কি শুধু মাটির? বাবা থামো, কোদালটা একটা খটখটে পাথরে না, ধাতব কিছুতে লাগলো মনে হয়। শব্দটা যেন কোনো পুরনো বাদ্যযন্ত্রের মতো বেজে উঠল। সরে দাঁড়া, আমাকে দেখতে দে। এ তো পাথর নয়, এ যে মরিচা ধরা এক লোহার সিন্দুক। ইতিহাসের অবশিষ্টাংশের মতো পড়ে আছে। আমাদের এই সাধারণ ঘরের নিচে এত গোপন আয়োজন, কার হতে পারে এটা? দাদু কোনোদিন বলেননি, কিন্তু দেখ, বাক্সের গায়ে একটা নাম খোদাই করা, শিবনাথ। শিবনাথ? আমাদের বংশে কি এই নামে কেউ ছিল? তোমার চোখ কেন ওভাবে কুঁচকে গেল বাবা? বুড়ো শিবনাথের হাড়গোড় মনে হয় এবার কথা বলতে শুরু করেছে। এতদিন সবাই ভাবত বুড়ো পাগল হয়ে নিরুদ্দেশ হয়েছে, কিন্তু এই ছোকরা তো দেখি মাটির নিচ থেকে জ্যান্ত ইতিহাস খুঁড়ে বের করছে। এই নামটা এ বাড়িতে অভিশাপের মতো নিষিদ্ধ ছিল রে। আমার কাকা, তোর দাদুর ভাই, যে একদিন মাঝরাতের কুয়াশায় মিলিয়ে গিয়েছিল আর ফেরেনি। তবে কি এই বাক্স তার ফেরার পথ আগলে বসে আছে? খুলে দেখব? পুরনো ক্ষত না খোলাই ভালো অয়ন। সব রহস্যের উত্তর কি মানুষ সইতে পারে? কিন্তু যে জট পাকিয়ে গেছে তাকে না খুললে মুক্তি কোথায়? দেখো বাবা, ঢাকনাটা আলগা হয়েই আছে, ভেতরে একটা হলদেটে কাগজ। কি লেখা আছে ওখানে? শিবনাথের হাতের লেখা কি আজও কথা বলছে? লেখা আছে, অন্ধকারই শেষ নয়, আলোর নিচেও পথ থাকে। যে খুঁজবে সে হারাবে, যে হারাবে সেই পাবে। তবে কি দাদু ঠিকই বলেছিলেন? মাটি খুঁড়লে শুধু সোনা নয়, কোনো কোনো সময় পুরনো হাহাকারও বেরিয়ে আসে। না বাবা, আজ আর পিছটার নয়। দাদু যা ঢেকে রাখতে চেয়েছিলেন, আজ সময় এসেছে তার ঘুমটা খোলার। অয়ন, জেদ করিস না। কিছু সত্য অন্ধকারের গর্ভেই নিরাপদ। আলো পড়লে যদি তারা বিষাক্ত হয়ে ওঠে। বিষ হোক কি অমৃত, আমি দেখব বাবা। শিবনাথ দাদু যদি এই মাটির নিচে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে থাকেন, তবে তার উত্তর পাওয়ার অধিকার আমাদের আছে। সরো তুমি, আমি প্রথম কোপটা মারছি। দেখো, তরুণ মাঠে পড়ছে, আর নিচে একই ইটের গার রং পাল্টে কেমন কালো হয়ে গেছে। দাদু বলেছিলেন এই জায়গাটা অভিশপ্ত। তুই কি দেখতে পাচ্ছিস? মেঝের ফাটল থেকে কেমন নীলচে ধোঁয়া বেরোচ্ছে। ধোয়া নয়, এ হলো বহুকালের জমে থাকা নিঃশ্বাস। বাবা, শাবলটা এক জায়গায় আটকে গেছে। মনে হচ্ছে নিচে পাথর নয়, ভারী কোনো কাঠের তক্তা আছে। থাম, আর মারিস না। যদি নিচের কাঠামো ভেঙে পড়ে? না বাবা, ওটা কাঠের তক্তার উপর খোদাই করা নকশা, কিন্তু ওটা তক্তা নয়, ওটা একটা গোপন দরজা, ঠিক মেঝের মাঝখানে। শিবনাথ এই দরজা দিয়ে নেমেছিলেন, আর ফেরেননি কেন? ভেতর থেকে কি কেউ আটকে দিয়েছিল? উত্তরটা দরজার ওপারেই আছে। বাবা, রিংটা খুঁজে পেয়েছি, আমি টান দিচ্ছি। 1, 2, 3। খুলে গেছে বাবা। নিচে অন্ধকার সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে অতুলান্তের দিকে।
অদ্ভুত এক শীতল হাওয়া আমার নাকে এসে লাগছে। এ মাটির গন্ধ নয় বাবা, এ যেন কোনো প্রাচীন অরণ্যের ঘ্রাণ। অয়ন, তুই কি সত্যি নামবি? নিচে যে আলো পৌঁছায় না, সেখানে ফেরার পথ খুঁজে পাবি তো? শিবনাথ দাদু লিখেছিলেন আলোর নিচেও পথ থাকে। আমি সেই পথেই পা রাখছি বাবা। তুমি কি আমার সাথে আসবে নাকি উপরে দাঁড়িয়ে থাকবে? তুই যখন যাবি বলছিস, চল আমিও যাব। সিঁড়ি, মেঝের নিচে সিঁড়ি। তার মানে শিবনাথ শুধু টাকা জমায়নি, একটা আস্ত গুপ্তধন নিয়ে মাটির নিচে শীত কেটেছে। কিরে শম্ভু, এখানে শীত কাটবি নাকি? জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার কথা, আর তুই এখানে কার বাড়ির জানলায় আড়ি পাচ্ছিস? যাবি না? ওরে বাবারে, তুই তুই কি জমদূত নাকি রে কেষ্ট? এভাবে ভূতের মতো উদয় হলি কেন? প্রাণটা তো প্রায় বেরিয়েই যাচ্ছিল। কি দেখছিলি অত মন দিয়ে? অয়নদের ঘরে কি হচ্ছে? চুরির মতলব আছে নাকি? চুপ, একদম চুপ। চুরির কথা বলিস না। এখানে যা আছে তা চুরি নয়, ওটা হলো কপাল ফেরা। শোনো কেষ্ট, কাঠ কেটে সারা জীবন হাত ফাটিয়ে ফেললেও যা পাবি না, এই মেঝের নিচে তার চেয়েও 1000 গুণ বেশি মাল লুকানো আছে। মেঝের নিচে? অয়নদের ঘরের নিচে? কি বলছিস পাগলের মতো? পাগল আমি নই রে, পাগল ওই শিবনাথ বুড়ো ছিল। সে মাটির নিচে একটা রাস্তা বানিয়েছিল। অয়ন আর তার বাবা এখন লণ্ঠন নিয়ে সেই গর্তেই ঢুকেছে। আমি সব স্বচক্ষে দেখেছি। না বাবা, ওসব তেনাদের ব্যাপার। মাটির নিচের জিনিস মাটির নিচেই থাক। আমরা কাঠ কাটতে যাচ্ছি, ওখানেই চল। ওসব পাপের ধন ছুতে নেই। পাগল নাকি রে তুই? আরে গাধা, ওটা হলো রাজার ধন। তুই কি সারা জীবন ওই পচা কাঠ কেটেই মরবি? আমার সাথে আয়, ওরা নিচে গেছে পথ পরিষ্কার করতে। আমরা ওদের পিছু নেব। ভয় নেই, হাতে কুঠার আছে তো তোর? বাবা, আমার ঠিক পিছনেই থেকো। আমি আছি রে অয়ন, কিন্তু এই সিঁড়ির পাথরগুলো দেখ, এগুলো তো মাটির তলায় থাকার কথা নয়। কেমন মসৃণ, যেন কারুকার্য করা কোনো রাজপ্রাসাদের প্রবেশ পথ। ঠিক তাই। শিবনাথ দাদু কি একা এই পথ বানিয়েছিলেন? অসম্ভব, এ একা মানুষের কাজ নয়। এ যেন এক গোপন সাম্রাজ্য, যা আমাদের পায়ের নিচেই নিঃশ্বাস নিচ্ছিল এতকাল। অয়ন, থাম, নিচে কিছু একটা নড়ল না? না বাবা, ওটা শুধু বাতাসের খেলা। কিন্তু দেখো, সিঁড়ি শেষ হয়ে গেছে। আমরা একটা গোল ঘরে এসে দাঁড়িয়েছি। এ আমরা কোথায় এসে পড়লাম রে অয়ন? এ তো কোনো মানুষের ঘর নয়। আর এই ঘরের মাঝখানে ওই পাথরটা কি? ওটা অমন ভয়ানক নীল হয়ে জ্বলছে কেন? বাবা, পাথরটা দেখো, ওটা যেন কোনো জ্যান্ত জিনিসের মতো ধুকপুক করছে। নীল আলোটা যেন আমায় ইশারায় ডাকছে। ওটাই সেই চাবিকাঠি বাবা, যা শিবনাথ দাদুকে টেনে নিয়ে গিয়েছিল। না অয়ন, খবরদার, ওদিকে যাস না। ওটা কোনো অশুভ শক্তি হতে পারে। ফিরে চল, এই অন্ধকার আমাদের গিলে খাবে। হাত দিস না ওটায়। না বাবা, আজ আর পিস্টার নয়। যে রহস্যের জন্য আমাদের বংশের রক্ত মাটির নিচে মিশে আছে, তার শেষ আমি দেখেই ছাড়ব। এই তো, আমি হাত দিচ্ছি। বাবা কিছু বুঝে ওঠার আগেই অয়ন হুট করে নীল পাথরটার উপর নিজের হাতের তালু চেপে ধরল। অমনি একটা বিকট জাদুকরী শব্দ হলো, পুরো ঘর লাল আলোয় ভরে গেল। এ কি? এ আমরা কোথায় এসে পড়লাম রে অয়ন? এ তো আমাদের সেই মাটির তলার সুড়ঙ্গ নয়। আকাশটা দেখো, কত পরিষ্কার, কত তারা। পৃথিবীর আকাশেও তো এমন স্বচ্ছ আর বড় বড় তারা আমি জন্মেও দেখিনি। বাবা, আমাদের সব প্রশ্নের উত্তর ওই বিশাল প্রাসাদের ভেতরেই আছে। ওই পাথরের দেওয়ালগুলোই জানে শিবনাথ দাদু কোথায় হারিয়ে গেছেন। চলো বাবা, আমাদের আসল যাত্রা তো মাত্র শুরু হলো। দেখ কেষ্ট, দেখ, অয়নরা কোথায় উধাও হয়ে গেল দেখলি তো? এই সেই চাবিকাঠি। এই নীল পাথরটা নির্ঘাত কোনো হীরে বা মহার্ঘ রত্ন। ওটা একবার বগল দাবা করতে পারলে
আমাদের 7 পুরুষ বসে খাবে। না রে ভু, আমার মন বলছে কাজটা ঠিক হচ্ছে না। পাথরটা কেমন জ্যান্ত মানুষের মতো নিঃশ্বাস ফেলছে, দেখছিস না? চল ফিরে যাই, কাঠ কেটেই আমাদের দিন চলে যাবে। ওসব অলৌকিক জিনিসে হাত দিস না। আরে ভিতুর ডিম, সারা জীবন কুঠার পিটিয়েই মরবি তুই। ওই দেখ, অয়নরা এই পাথর ছুঁয়েই কোনো গুপ্তধনের রাজ্যে চলে গেছে। আমি আর দেরি করব না, এই মহারাজা হওয়ার সুযোগ আমি ছাড়ছি না। শম্ভু এক মুহূর্ত চিন্তা না করে খপ করে নীল পাথরটার উপর হাত রাখল। অয়ন আর তার বাবা সেই বিশাল প্রাচীন তোরণদ্বারের সামনে দাঁড়িয়ে, যে তোরণ থেকে এক মায়াবী নীল আলো চুইয়ে পড়ছে। সামনে 2 অতিকায় রক্ষক তাদের পথ আগলে আছে। হে অলৌকিক রক্ষক, আমরা কোনো সম্পদ বা গুপ্তধনের খোঁজে আসিনি। আমরা শুধু একজন মানুষকে খুঁজছি, শিবনাথ, আমার কাকা। তিনি কি এই প্রাচীরের ওপারে কোথাও আছেন? দয়া করে কি তাকে একবার দেখা যাবে? শিবনাথের নামটা শোনার সাথে সাথেই চারদিকের হাওয়ার শব্দ যেন স্তব্ধ হয়ে গেল। প্রহরীরা একে অপরের চোখের দিকে তাকালো। তারা ধীরে ধীরে অয়ন আর তার বাবার সামনে হাঁটু গেড়ে বসে মাথা নত করল। শিবনাথ, তুমি কি সেই মহাপরাক্রমশালী নামটির কথা বলছো, যাকে তোমরা সাধারণ মানুষ ভেবে এই মর্তলোকে খুঁজেছ? তিনি এই নীল জ্যোতি সাম্রাজ্যের পরম রক্ষক, শিবনাথ, আমাদের সেই মহান মহারাজা। ও বাগো, ওরে বাবারে, সব শেষ। আমার শরীরের একটা হাড়ও বোধহয় আর আস্ত নেই রে শম্ভু। সব ভেঙে চুরমার হয়ে গেল রে। আরে চুপ কর তো, মরণ দশা। শালার এ কোন জায়গায় এসে পড়লাম রে? আকাশটা এমন অদ্ভুত কেন? ঘাসগুলো তো দেখি নীল। হে, আমরা কোথায় এলাম রে শম্ভু? এ তো জম্পুরি মনে হচ্ছে। দেখ দেখ, ওই দূরে ওটা কিসের বাড়ি? কত আলো জ্বলছে। তুই চুপ কর তো হাদারাম। ওই দেখ, ওই তো সেই কেল্লা। শিবনাথ বুড়ো ওখানেই লুকানো আছে। অত আলো মানেই ওখানে সোনা দানা হিরে মুক্ত সব ঠাসা আছে। ওটা দখল করতে পারলেই আমরা কোটিপতি। লোভের নেশায় তারা দুজন বনের ভেতর দিয়ে জোরে জোরে কথা বলতে বলতে হাঁটতে শুরু করলো। তারা জানতো না যে এই শব্দই তাদের জম ডেকে আনবে। কিন্তু শম্ভু, যদি ওখানে কোনো ভূত থাকে, যদি আমাদের ধরে ফেলে? আরে গাধা, ভূত বলে কিছু নেই। তুই শুধু তোর ওই কুঠারটা শক্ত করে ধর। ওটা কিসের শব্দ রে? ওরে বাবারে, এ তো মানুষ নয়, এ তো জ্যান্ত জম। পালা শম্ভু, পালা। ওরে বাগো, খেয়েও ফেলবে রে। ওরে কেষ্ট, থামিস না, দৌড়াও, ওগুলো তো কামড়াতে আসছে। ওরে ভগবান, এ কোথায় এসে ফেসে গেলাম রে? অয়ন, আমি কি এখনো স্বপ্ন দেখছি রে? এই রাজকীয় আয়োজন, এই অতিকায় সব স্তম্ভ, এ কি সত্যি আমাদের সেই সাধারণ শিবনাথ কাকার রাজত্ব? স্বপ্ন নয় বাবা, এটাই কঠিন সত্য। কিন্তু দাদু কোথায়? তিনি কি আমাদের সামনে আসবেন না? মাথায় এক প্রাচীন মুকুট নিয়ে প্রবেশ করলেন শিবনাথ। তার চোখে এক অসীম গভীরতা। এসেছ তবে? আমি জানতাম রক্তের টান একদিন তোমাদের এই নীল পাথরের দুয়ারে পৌঁছে দেবেই। বসো, অভুক্ত থেকো না। কাকা, আপনি আপনি এখানে রাজা? কিন্তু কিভাবে? সেই সুড়ঙ্গ, সেই হারিয়ে যাওয়া, সবটা বলুন আমাদের। সে এক দীর্ঘ ইতিহাস। এই জগৎটা একসময়
অন্ধকারে ডুবেছিল। আমি যখন সুড়ঙ্গ দিয়ে এখানে পৌঁছাই তখন এখানকার প্রজারা এক প্রাচীন অভিশাপে দগ্ধ হচ্ছিল। এই নীল পাথরই আমায় পথ দেখিয়েছিল তাদের রক্ষা করতে। আমার ত্যাগের বিনিময়ে তারা আমায় এই সিংহাসন দিয়েছে। আমি এখন আর শুধু তোমাদের কাকা নই, আমি এই নীল জ্যোতির রক্ষক। কথা বলতে বলতেই হঠাৎ প্রাসাদের বাইরে একটা বিকট চিৎকার আর ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। প্রাসাদের নীল মশালগুলো তপ তপ করে কাঁপতে শুরু করল। শিবনাথের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। ওটা কিসের শব্দ দাদু? বাইরের আকাশটা কেন এত দ্রুত কালো হয়ে যাচ্ছে? ওরা আবার এসেছে, ওই অভিশপ্ত রাক্ষসগুলো। আমাদের রাজ্যের শান্তি কেড়ে নিতে চায় ওরা। যখনই সূর্য ডুবে এই বেগুনি অন্ধকার নামে, তখনই ওরা গুহা থেকে বেরিয়ে আসে মানুষের রক্ত আর প্রাণের লোভে। রাক্ষস! কিন্তু কাকা, ওরা কি প্রাসাদের ভেতরে ঢুকে পড়বে? আমাদের বাঁচান! ভয় নেই, ওরা শুধু অন্ধকারকে ভালোবাসে। যতক্ষণ এই প্রাসাদের জাদুর আলো জ্বলছে, ওরা ভেতরে আসার সাহস পাবে না। সূর্যের প্রথম আলো ফুটলেই ওরা আবার গর্তে লুকিয়ে পড়বে। কিন্তু এই যুদ্ধ কতদিন চলবে তা আজও জানি না। বাবা, দাদু, ওই দেখো, ঘন্টা বাজার সাথে সাথেই রাক্ষসগুলো কেমন পাগলের মতো টাওয়ারের দিকে ছুটছে। ওরা উপরের দিকে হাত বাড়িয়ে লাফাচ্ছে, যেন শব্দটাকে ধরার চেষ্টা করছে। ওরে বাবারে, কি বিভৎস দেখতে রে ওদের! অয়ন, জানলা থেকে সরে আয়, ওরা যদি আমাদের দেখে ফেলে। না বাবা, ওরা আমাদের দেখবে না, কিন্তু সামান্য শব্দ হলেই ওদিকে দৌড়ছে। দাদু, এই রাক্ষসগুলো চোখে ঠিক মতো দেখতে পায় না, ওরা শুধু শব্দের পিছু ধাওয়া করে। শব্দ? বহু যুগ ধরে আমরা ওদের শুধু অস্ত্র দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অয়ন, কিন্তু এই সত্যটা তো আমাদের নজর এড়িয়ে গিয়েছিল। কিন্তু এই তথ্য দিয়ে আমরা কি করব? দাদু, আমার একটা মতলব আছে। আমরা যদি কোনো এক জায়গায়, হয়তো ওই বড় ময়দানটায় বিরাট কোনো শব্দ তৈরি করতে পারি, তবে সবকটা জন্তু সেখানে একসাথে জড়ো হবে। তারপর চারদিক থেকে আমাদের সৈন্যরা যদি ওদের ঘিরে ফেলে, শব্দ দিয়ে আটকে রাখে, তবে ওরা পালাতে পারবে না। কিন্তু অয়ন, ওদের আটকে রাখা মানে তো আগুনের মুখে হাত দেওয়া। যদি ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে? আমাদের শুধু রাতটুকু পার করতে হবে বাবা। সকালের প্রথম আলো ফুটলেই ওই অভিশপ্তগুলো পাথরের মতো জমে যাবে, নয়তো পুড়ে মরবে। দাদু, আপনার সৈন্যদের বলুন ঢোল আর ঘণ্টা নিয়ে তৈরি হতে। আজ আমরা শব্দ দিয়েই এই রাক্ষসপুরী জয় করব। সাবাস নাতি আমার, রক্তের তেজ মিথ্যে নয়। সেনাপতি, রাজ্যের সব ঘণ্টা আর দামামা বের করো। আজ রাতে শব্দের দেওয়াল তৈরি হবে। শুরু হোক শেষ যুদ্ধ। মহারাজ, প্রাসাদের মূল ফটকে দুজন বিদেশি মানুষ ধরা পড়েছে। তাদের নাম শম্ভু আর কেষ্ট। ওরা দাবি করছে ওরা এই দুই অতিথির পরিচিত এবং ওদের পিছু পিছুই এই রাজ্যে পৌঁছেছে। ওরা প্রাণ ভয়ে কাঁপছে আর আপনাদের সাথে দেখা করতে চাইছে। আমি কি ওদের ভেতরে নিয়ে আসব? শম্ভু আর কেষ্ট? অয়ন, এদের কি তুমি চেনো? ঠিক আছে প্রহরী, ওদের নিয়ে এসো। দেখি কারা এই দুঃসাহসী যারা এই মায়াপুরী পর্যন্ত চলে এসেছে। অয়ন, এ কি শুনছি রে? ওই ধূর্ত শম্ভু আর ভীতু ক্যাস্টটাও এখানে চলে এলো। ওরা তো আমাদের বাড়ির কাছে জঙ্গলে কাঠ কাটছিল। ওরা জানলো কিভাবে? এ কি বিপদ বাড়িয়ে তুলল ওরা! ঠিক তখনই শম্ভু আর কেষ্টকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে আনা হলো। শিবনাথকে মুকুট মাথায় দেখে তাদের মুখ হাঁ হয়ে গেল। অয়নন, মাস্টার মশাই, আর আপনি শিবনাথ বুড়ো, মানে মহারাজ? ওরে কেষ্ট, চিমটি কাটতো আমায়। আমরা কি সশরীরে স্বর্গে চলে এলাম রে? ওরে বাবারে, সজ্ঞনা শম্ভু, ওগুলো তো দত্তি দানো। ওরা আমাদের খেয়ে ফেলবে। মহারাজ, আমাদের বাঁচান। ওই মানুষ খেকো জন্তুগুলো আমাদের ছিঁড়ে খাবে। চুপ করো তোমরা, এখানে প্রাণ বাঁচানোই দায়, আর তোমরা এসেছো লোভের নেশায় পিছু পিছু। দাদু, এদের আপাতত কয়েদখানায় না হলেও কড়া পাহারায় রাখুন। আমাদের এখন আসল কাজ রাক্ষসদের নিধন করা। এদের নাটক শোনার সময় নেই।
এখনই সময়, শুরু করো শব্দের মায়াজাল। সব কটা রাক্ষসকে এই চত্বরে টেনে আনো। অগ্নিবলয়, বায়ু ঢাল, চারদিক ঘিরে থাক অবিচল। পৃথিবীর শক্তি, আকাশের জাল, এখনই গড়ো সুরক্ষার দেয়াল। আর মাত্র কয়েক মুহূর্ত। সূর্যের প্রথম রশ্মি যেন এদের অভিশপ্ত শরীর স্পর্শ করে। আমাদের এই বিভীষিকা থেকে মুক্তি দাও। ঠিক তখনই পূব আকাশে বেগুনি মেঘ চিরে ভোরে সোনালি আলো এসে পড়ল। সেই আলো রাক্ষসদের গায়ে লাগার সাথে সাথে তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তাদের শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আগুনের শিখায় জ্বলে ছাই হয়ে গেল। পুরো মাঠ এখন শান্ত। কাকা, সবকিছু শেষ হলো। আপনার এই অদ্ভুত সাম্রাজ্য এখন সুরক্ষিত। তবে আমাদের এবার যেতে হবে। মাটির উপরে পৃথিবী আমাদের ডাকছে। তোর আর কটা দিন থাক না রে। এত বছর পর আমার রক্তের আপনজনদের খুঁজে পেলাম। তোদের ছাড়া এই রাজপ্রাসাদ বড় একা লাগবে। না দাদু, আমাদের থাকবার উপায় নেই। উপরে মা আমাদের জন্য পথ চেয়ে বসে আছে, আমাদের ফিরতেই হবে। তবে মনে রেখো, তোমার এই নাতি তোমায় কোনো দিন ভুলবে না। ঠিক আছে, মায়ের টান বড় টান, যা তবে। কিন্তু ওই দুটো বদমাস শম্ভু আর কেষ্টর কি হবে? ওদেরও সাথে নিয়ে যা। ওরা লোভী হতে পারে, কিন্তু মানুষগুলো খারাপ নয়। এখানে থাকলে ওরা ভয়ে মরে যাবে। তবে মনে রাখিস অয়ন, এই রাজ্যের দরজা তোর জন্য সব সময় খোলা। যখনই মন চাইবে, আমায় দেখতে ইচ্ছে করবে, তখনই চলে আসিস। এই নীল জ্যোতি তোদেরই প্রতীক্ষায় থাকবে। হে নীল জ্যোতির আদিম শক্তি, সময়ের চাকা ঘুরে রক্তের টানে ফিরুক পথিক আপন মাটির ঘরে। এ কি, ওর শম্ভু, একই হলো রে। ওরা দুজনে তো ভ্যানিশ হয়ে গেল, কিন্তু আমরা যেতে পারলাম না কেন? আমাদের কি এই রাক্ষসপুরীতেই ফেলে রেখে গেল? মনে হচ্ছে মন্ত্রটা তোমাদের ওপর ঠিকমতো কাজ করেনি। আসলে তোমাদের মনের ভেতরে এখনো ওই সোনার লোভের বোঝা রয়ে গেছে, তো তাই মন্ত্রটা একটু আটকে গিয়েছিল। দাঁড়াও, আবার চেষ্টা করছি। লোভ ত্যাজিয়া শুদ্ধ প্রাণে, ফিরুক তারে তারে, শম্ভু কেষ্টর যাত্রা ঘটুক আপন ঘরের ধারে। যাও।